বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ কম্পিউটার অপারেটর। পরীক্ষাটি হয়েছিল 1/4/2023। চলুন শুরু করি। পরীক্ষাটিতে লিখিত পরীক্ষা হয়েছিল। তো প্রথমে বাংলা অংশ, নত্যবিধান কাকে বলে? নত্যবিধানের 4টি নিয়ম লিখো। তো আমরা জানি নত্যবিধান হচ্ছে, নত্যবিধানের সংজ্ঞায়িত হচ্ছে জনপ্রিয় একটি যে সংজ্ঞা সেটি হচ্ছে ব্যক্তি বা বস্তুর নামের পরে নিয়ে সেই ব্যক্তি বা বস্তুর পরিবর্তে একটি অক্ষর যোগ করা। উদাহরণস্বরূপ চায়ের কাপ শব্দের রয়ের পরে যোগ করলে চায়ের কপর হয়ে যায়। তো নত্যবিধানের 4টি নিয়মাবলী হচ্ছে, প্রথম বর্ণ অবশ্যই স্বরবর্ণ হতে হবে। যে বর্ণ পরিবর্তন করা হবে তা উচ্চারণের দ্বারা শোনার প্রথম অক্ষর হতে হবে। পরিবর্তন হওয়া অক্ষরটি সংজ্ঞায়িত হতে হবে। পরিবর্তিত শব্দের বর্ণগুলোর সমষ্টি অর্থপূর্ণ হতে হবে। তো এই তো অবস্থা নত্যবিধানের সম্পর্কে আমরা জানলাম, 4টা নিয়মাবলী সম্পর্কে জানলাম। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, শোক সভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞান, দার্শনিক প্রমুখগণ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। সূত্রটা কি? শোক সভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বানানটা সঠিকভাবে লিখতে হবে। বয়রস্যি রস্যি জয় দীর্ঘি বয় দীর্ঘি। বুদ্ধিজীবী, বিজ্ঞানী এখানে সঠিক নয়, বিজ্ঞানী বানানটা সঠিকভাবে লিখুন বিজ্ঞানী। দার্শনিক, প্রমুখ গণ নাই, প্রমুখ শ্রদ্ধাঞ্জলি বানানটি রস্যিকার হবে, প্রদান করে। তো ঠিক আছে, এখানে কিন্তু বেশ কয়েকটি বানান কারেকশন আছে, যেমন বুদ্ধিজীবী, বিজ্ঞানী, দার্শনিক, তো ঠিক আছে, প্রমুখ, শ্রদ্ধাঞ্জলি, প্রমুখ গণ নাই, শুধু প্রমুখ হবে। তো এইভাবে আপনারা কারেকশন করলে সঠিক হবে। পরোপকার মনুষ্যত্বের পরিচয়। তো পরোপকার মনুষ্যত্ব বানানটি দেখুন, পরয়কার, পরোপকার, পরয়কার, পকার, পরোপকার মনুষ্যত্বের, তয় ব একার, মনুষ্যত্বের পরিচয়। আচ্ছা, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। তো বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, শুধু শ্রেষ্ঠ। নিরীহ শুধুমাত্র আশীর্বাদ অতিথি চেয়েছিলেন। তো নিরীহ অতিথি, নিরীহ বানানটি একটু দেখে নেবেন। নিরীহ অতিথি শুধু আশীর্বাদ বানানটি স্বরে আর তারপর শয়দিকির বয়রব আকার দশ, আশীর্বাদ চেয়েছিলেন। ঠিক আছে, নিরীহ অতিথি বানানটি সঠিক হবে, নিরীহ বানানটি আশীর্বাদ চেয়েছিলেন। এই বানানগুলো কিন্তু বেশ কয়েকটি কারেকশন। নিরীহ অতিথি শুধু আশীর্বাদ চেয়েছিলেন। আচ্ছা, বাজিকরদের অদ্ভুত ক্রিয়া দেখে ছাত্রগণেরা প্রফুল্লিত হয়েছিল। তো বাজিকরের অদ্ভুত ক্রিয়া থেকে ছাত্ররা প্রফুল্ল হলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কখন এবং কেন নাইট উপাধি বর্জন করেছিলেন? তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে নাইট উপাধি বর্জন করেছিলেন। আর নাইট উপাধি পাশে 1913 সালে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের বৈচিত্র্যময় দিকগুলো তুলে ধরেন। তো নজরুল ইসলাম কল্লোল যুগে কবি ছিলেন। বাংলা কবিতা, আরবি, ফার্সি ব্যবহারে নজরুলের দক্ষতা ছিল। নজরুলের প্রথম বাঙালি মুসলিম চলচ্চিত্রকার। নজরুল পরিচালিত চলচ্চিত্র ধূপছায়া 1931 সালে ধূপছায়া প্রদর্শিত হয়। নজরুল অভিনীত চলচ্চিত্র হচ্ছে ধ্রুব।
জাতীয় শোক দিবস সম্পর্কে লিখুন। আপনারা জানেন 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়। 1975 সালের 25 জানুয়ারি জাতীয় সংসদ দাঁড়িয়ে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবী ডাক দেয়। 1975 সালের 24 ফেব্রুয়ারি তিনি আওয়ামী লীগ দেশের বেশ সব কয়টি রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটিয়ে একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেন। একটি আধুনিক ও শোষণ দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে যখন দ্রুত অগ্রসর হচ্ছিল, ঠিক তখন 1975 সালের 15 আগস্ট ভোরে সামরিক বাহিনীর কয়েকজন সদস্য হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। জন্মস্থান টুঙ্গিপাড়া তাকে সমাহিত করা হয়। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ সংস্কৃতি ঐতিহ্য নিয়ে একটা রচনা লিখতে। বাংলাদেশ সংস্কৃত রচনা সম্পর্কে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে বেশ কিছু আছে, আমি এত পড়ে আসলে সময়টা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। বাংলাদেশের সংস্কৃতি বলতে আসলে আমাদের দেশটি যেভাবে আপনার গ্রাম থেকে শুরু করে যে সংস্কৃতিগুলো আসলে প্রবাহমান আছে, সংস্কৃতি একটি ধারণা দিয়ে সংস্কৃতিকে প্রবাহমান জীবনের মূলধারা। প্রত্যেক দেশ ও জাতির নিজস্ব সংস্কৃতি রয়েছে, তেমন বাংলাদেশেরও নিজস্ব সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতির নাম লোক সংস্কৃতি। বাংলাদেশের লোক সংস্কৃতি বলতে গ্রাম বাংলার সংস্কৃতি সহজে পরিবর্তিত হয় না আসলে। লোক বিদেশি পশ্চিমা নগর সংস্কৃতি প্রভাব এখানে খুবই কম পড়ে। যদি বাংলাদেশের লোক সংস্কৃতি পশ্চিমা ও অঙ্গ সংস্কৃতি প্রবেশ করে, তাহলে সংস্কৃতির অবক্ষয় ঘটে। প্রতিরোধের উপায় আছে, সবগুলো একটু পড়ে নেবেন। আচ্ছা, ড্যাশ ইসিং পেইন্টিং ইজ ইংলিশ অংশ আছে, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, তো অ্যান ইঞ্চ। আচ্ছা, ডিভাইড টাকা 100-3 বয়স বিটুইন 3 বয়স যেহেতু আছে এমন হবে, ঠিক আছে। মিস্টার রহিম ইজ বিএসসি BSc English। আচ্ছা, I value charter character over everything। আচ্ছা, আমি একটি পাখি আমি একটি পাখি দেখেছি। I see a bird। ডাক্তার আসিবার পর রোগী ভালো হয়ে গেল। The patient came around after the doctor had come। came round মানে আরোগ্য লাভ করা। সকাল থেকে একটি চেয়ারে স্থির হয়ে বসে আছে। I am sitting on a chair since morning। ফেসবুক একটি ইন্টারনেট নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম। Facebook is an internet based social media platform। মানুষ মাত্রই ভুল করে। To err is human। রাইট শর্ট নোট অন সাইবার ক্রাইম সম্পর্কে একটা শর্ট নোট লিখতে বলছে। তো সাইবার ক্রাইম বলতে আসলে দ্য ক্রাইম দ্যাট ইজ কমিটেড ইউজিং দ্য ইন্টারনেট মানে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যেসব অপরাধ হয়ে থাকে সেগুলোকে সাইবার ক্রাইম বলে আর কি। সেটা একটু দেখে নেবেন আপনারা। আচ্ছা, রাইট বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ। তো বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ সম্পর্কে একটা প্যারাগ্রাফ একটু দেখে নেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার সম্পর্কে বেশ কিছু এখানে আছে, আপনারা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। অ্যাবলিশ মানে কি? বিলুপ্তি করা। শব্দার্থ বিলুপ্তি করা। বেনাভোল্যান্ট এটি হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ মহানবম। এটা বিসিএস এর একটা প্রশ্ন আসছিল। তো অথেন্টিক শব্দটা কি? খাঁটি। জেনুইন, এর সিনোনিম হচ্ছে জেনুইন। আচ্ছা,
গিগান্টিক। গিগান্টিক হচ্ছে বিশাল বড় প্রকাণ্ড, লার্জ। কন্টামিনেট, কন্টামিনেট শব্দ হচ্ছে দূষিত করা, পলুট। এবার আমরা গণিত অংশ চলে আসছি। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে জনহিতকর কাজে দান করায় মোট 70 টাকা উঠলো। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো এখানে আপনারা একটু দেখেন, ধরি যে ছাত্রছাত্রীর সংখ্যা এক্স, প্রত্যেকের চাঁদা দেয় এক্স প্লাস 30 পয়সা। আচ্ছা, মানে যতজন আছে তার থেকে 30 পয়সা বেশি দেয়, মোট চাঁদা দেয় এক্স, এক্স প্লাস 30 পয়সা। তো মোট চাঁদা উঠলো 70 গুণ 100 পয়সা, তো 7000 পয়সা। যেহেতু আপনার আছে এখানে 70 টাকা উঠলো, তাই না? আচ্ছা, 7000 পয়সা। প্রশ্ন মতে এখন এক্স, এক্স প্লাস 30 ইকুয়াল টু 7000 পয়সা আর কি। তো এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস 7000 ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 70x প্লাস মাইনাস 7000 ইকুয়াল টু 0। আচ্ছা, প্লাস এক্স প্লাস 100 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু মাইনাস 100। আচ্ছা, এরপরে কি হবে আমাদের হচ্ছে যে x সমান না 100। আচ্ছা, x ইকুয়াল টু 70। x ইকুয়াল টু 100। সুতরাং আমাদের 100 জন স্টুডেন্ট ছিল। আচ্ছা, প্রমাণ করেছে যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। মনে করি এবিসি ত্রিভুজ এবিসি এর সমান দুটি বাহু আছে, এবি এসি এবং ভূমি বিসি। প্রমাণ করতে হবে যে বিডি সমান সিডি। তো এখন আমরা প্রমাণ কিভাবে করব? আমরা দেখুন চিত্রের মাধ্যমে যে এ বি সি ডি, ঠিক আছে। তো অঙ্কন এ শীর্ষবিন্দু হতে বিসি, এরপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি, ঠিক আছে। তো ত্রিভুজ এবিসি এবং বিসি এসিডি এর সাধারণ বাহু হচ্ছে এডি এবং অতিভুজ হচ্ছে এবি সমান এসি। তো আমরা জানি দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে একটির এক বাহু অপরটির এক বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তো সুতরাং ত্রিভুজ এবিসি সমান নয় ত্রিভুজ এসিডি, বিডি বাহু সমান সিডি। বিসি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে অঙ্কিত ডি বিন্দুতে বিসি বাহু এবং বিডি ও সিডি রেখার সমদ্বিখণ্ডিত করা প্রমাণিত। আচ্ছা, আমার 20% কমে যাওয়ায় 96 টাকা দিয়ে আগের চেয়ে দুটি আম বেশি ক্রয় করা যায়। 50টি আমের প্রকৃত মূল্য কত? তো এখানে কি বলছে দেখুন, আমের মূল্য 20% কমে যায়, 96 টাকা দিয়ে আগের চেয়ে দুইটি আম হচ্ছে বেশি ক্রয় করা যাচ্ছে। তো 50টি আমের প্রকৃত মূল্য কত? এখানে 20% কমার ক্ষেত্রে 100 টাকায় কমে 20 টাকা। আচ্ছা, 100 টাকায় কমে 20/100 টাকা। 96 টাকায় কমে 20 গুণ 96/100, ঠিক আছে। 96/5 টাকা। দুইটি আমের প্রকৃত মূল্য 96/5 টাকা। তো একটি আমের প্রকৃত মূল্য হচ্ছে 96/5/2 টাকা। তো 50টি আমের প্রকৃত মূল্য আছে 96/5 গুণ 1/2 গুণ 50 টাকা, তো 480 টাকা। One by x plus 1 plus 1 by x plus 4 equal to 1 by x plus 2 plus 1 by x plus 3. তো এটা সমাধান দেখুন, এটা মাইনাস 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 করে নিলাম। তো এখানে আপনার জাস্ট উল্টাই দিলাম, ঠিক আছে। এক্স প্লাস 3 তো এক্স প্লাস 1 তো এক্স প্লাস 4 এক্স প্লাস আমরা নিচে রেখে আমরা হচ্ছে যে এগুলো কাটাকাটি করি 2/2
হ্যাঁ, বাই ইন্টু এটা কাটাকাটি করে এটা রাখলাম। প্লাস 6x মাইনাস x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 3 মাইনাস 8 2x ইকুয়াল টু মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 5/2। সাধারণ জ্ঞান মুজিবনগর সরকার ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখন। মুজিবনগর সরকার বলতে মুজিবনগর মেহেরপুর অবস্থিত 3320 BC। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার মুজিবনগর 10 এপ্রিল 1971 সালে এটাই গঠিত হয় বাংলাদেশ সরকার, আর 17 এপ্রিল 1971 মানে শপথ গ্রহণ করে। তো এখানে আপনার প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় এটা। আর হচ্ছে এই সরকারের রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। এই এটা একটু 1971 26 মার্চ মুজিবনগর সরকারের ঘোষণাপত্র কার্যকর হয়। 10 এপ্রিল গঠিত হয় সরকার। আপনার 10 এপ্রিল এটি ঘোষণাপত্র পাঠ করে ইউসুফ আলী, আর 17 এপ্রিল হচ্ছে মুজিবনগর সরকারের শপথ পাঠ করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 11 নং সেক্টর সম্পর্কে। 11 নং সেক্টর মূলত হচ্ছে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নির্দেশে সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল এজিএম ওসমানী সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র যুদ্ধক্ষেত্রে 11টি সেক্টর নিয়ে ভাগ করা হয় এবং 64টি সাব সেক্টর ভাগ করেন। প্রতিটি সেক্টরের জন্য একজন করে কমান্ডার ন্যস্ত ছিল। শুধুমাত্র 10 নং সেক্টরে স্থায়ী কমান্ডার ছিল না। তো এটা আপনারা বিস্তারিত পড়ে নেবেন, একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। 1 নং সেক্টর সাব সেক্টর 5টি সদর দপ্তর শিলং, চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, ফেনী জেলার মুক্তিযুদ্ধ আওতাধীন নদী পর্যন্ত এলাকা ছিল। 2 নং ছিল এর সদর দপ্তর ছিল মেঘালয়, এলাকা ছিল নোয়াখালী আখাউড়া পৌর। তো এইভাবে আপনারা কয়েকটি 11টি সেক্টর। 3 নম্বর সেক্টর ছিল হচ্ছে আখাউড়া ভৈরব রেললাইনের পূর্ব দিক থেকে কুমিল্লা জেলা, সিলেট, ঢাকা জেলার অংশ বিষয় কিশোরগঞ্জ। ঠিক আছে, এটা সদর দপ্তর ছিল হাজামারা। আচ্ছা, 4 নং সদর দপ্তর ছিল খোয়াই, সিলেট জেলার পূর্বাঞ্চলে খোয়াই শায়েস্তাগঞ্জ রেল লাইন পর্যন্ত, খোয়াই শায়েস্তাগঞ্জ ডাউকি সড়ক পর্যন্ত। 5 নং ছিল সদর দপ্তর ছিল সিলেট অঞ্চল, ছিল সিলেট জেলার পশ্চিম অঞ্চল, সিলেট ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা ছিল। আজমেরিগঞ্জ ও লাখাইয়ের পশ্চিম অংশ। 6 নং সেক্টর ছিল 5টি সদর পাটগ্রাম। তো এইভাবে আপনারা একটু বিস্তারিত পড়ে নিন। 8 নং সেক্টর ছিল কুষ্টিয়া জেলা, যশোর, ফরিদপুর অধিকাংশ এলাকা। 9 নং সেক্টর ছিল সাতক্ষীরা, দৌলতপুর জেলার ফরিদপুর অংশ বিশেষ, বরিশাল ও পটুয়াখালী জেলা। 10 নং সেক্টরের প্রধান সেনা বিশেষ বিহীন ছিল, এটা নৌ সেক্টর ছিল আর কি। 11 নং এটা সদর দপ্তর ছিল মহেন্দ্রগঞ্জ, এটা ছিল কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল জেলা। আচ্ছা, 33 হচ্ছে উন্নয়ন মহাসড়কের বাংলাদেশের বিষয় সম্পর্কে লেখন। তো বাংলাদেশের উন্নয়ন মহাসড়ক হেঁটে চলছে আর কি। বিভিন্ন আপনার এই উন্নয়নের গতি আরো বেগমান গতিময় করতে হবে, তবে বিশ্ব বুকে 2041 সালে বাংলাদেশের একটা উন্নত দেশ রূপান্তরিত হবে। 2030 সালের মধ্যে একটা অন্যতম উচ্চ মাধ্যম আয়ের দেশ হবে। এভাবে পজিটিভ কিছু আর কি। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? স্থপতি সৈয়দ মঈনুল হোসেন স্থপতি, এটি ঢাকা শহরের সাভারে অবস্থিত। আমার দেখা নয়াসিন সম্পর্কে লেখন। আমার দেখা নয়াসিন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা গণচীন ভ্রমণের অভিজ্ঞতা আর কি, আলোকে লেখা আর কি, ভ্রমণ একটি কাহিনী বা লেখা। ঠিক আছে, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রচিত 3য় গ্রন্থ। শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী কেন্দ্র করে বাংলা একাডেমি 2020 সালে বইটি প্রকাশ করে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তো এটা ছিল আজকের আয়োজনে। ধন্যবাদ আমাদের সাথে।